আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা প্রেস্টিজিয়াস চ্যানেলে আমাকে অংশগ্রহণ করার এই সুযোগ দেওয়ার জন্য। এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং সারা দুনিয়ায় যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ডক্টর তাহের, আমি আমি একটু একটা জেনারেলাইজ কোশ্চেন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি অনেক দিন ধরে বলে আসছেন, আপনারা অনেক দিন ধরে বলে আসছেন, যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছামতো প্রার্থীকে, সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে? প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে। তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী 5 অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে, যে আমরা 4টা বিষয়কে এখানে জোর দিচ্ছি। একটা হচ্ছে সভরেনিটি অফ বাংলাদেশ, সাস্টেনেবল ডেমোক্রেসি, এক ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউয়াস ইলেকশন, করাপশন ফ্রি বাংলাদেশ, অ্যাডভান্স এডুকেশন ফর অল, এবং রাইটস ফর এভরি ওয়ান, মেজরিটি, মাইনরিটি, মুসলিমস, নন মুসলিমস, রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ন। তো এই সমস্ত বিষয়ের কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছিল আমরা দেখছি। আর 2 নম্বর হচ্ছে আপনার জানান যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে। একটা সানেম নামে একটা প্রতিষ্ঠান করেছে, তারা প্রায় মাস 2 আগে বলেছিল যে বিএনপি ইজ 42%, জামাত ইজ 32%। কিন্তু 3 সপ্তাহ আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল, সেখানে তারা বিএনপিকে 12% দিয়েছে, জামাতকে 10.47% দিয়েছে। তো আমি দ্বারা এটা মিন করতে পারছি যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি এন্ড জামাত ইজ রিডিউসিং ডে বাই ডে। আগে যেখানে 10% রিডিউস ডিফারেন্স ছিল, এখন এটা আপনি যদি ডবল করেন 12কে, এটা 24, আর জামাতকে এটা যদি আমরা 3% হয়ে আসছে। এবং যে 2টি প্রতিষ্ঠানের সার্ভের কথা আমি উল্লেখ করছি, কোনো প্রতিষ্ঠানেই আইডিওলজিক্যালি জামাতকে ফেভার করে না। আমি মনে করি তারা সঠিক তথ্য এখানে দিয়েছে। আপনি কি মনে করেন হচ্ছে জি আমি আরেকটু করতে কাইন্ডলি, জি, সেটা হচ্ছে আমরা এবার নির্বাচনটাই এককভাবে জামাত ইসলামী এইভাবে করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যারা জুলের চেতনাকে ধারণ করে, যারা একটা করাপশন ফ্রি বাংলাদেশ গড়তে চায়, এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি। এবং আমাদের সেই অ্যালির ভিতরে আমরা জোট বলবো না, আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো। বাংলাদেশে যে মেজর যদি 10টা অর্গানাইজেশনকে আপনি বিবেচনা করেন যাদের পাবলিক স্টেক আছে এবং কোথায় কোথাও লিডারশিপ ইজ নোন টু দি পিপল, স্ট্রং লিডারশিপ আছে, এর ভিতরে 10টা দল যদি আপনি বিবেচনা করেন, তাহলে এখন 8টি দলেই আমরা একসাথে কাজ করছি বিয়ন্ড বিএনপি। তো সেই জোটটা মিলে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি এবং ইলেকশন ফেয়ার হয়, যেটা নিয়ে আমাদের শঙ্কা আছে, তাহলে ইস মে নট বি ভেরি ইম্পসিবল, বাট মে নট বি ভেরি অ্যাবনর্মাল থিংস দ্যাট আমাদের এই জোট যদি শেষ পর্যন্ত সাস্টেইন করে, তাহলে এটা মেজরিটি পিপল সাপোর্ট এনজয় করতে পারে। ওকে, এবার আমি কোশ্চেনে আসি। আপনার কাছে কি এইটা মনে হয় জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতি শুরু করার পর এখন জামায়াত ইসলামীর প্রতি মানুষের আস্থা বা সমর্থন, যেটা আপনি বললেন, সেটা সবচেয়ে বেশি আছে? আমি মনে করি অতীতের চেয়ে এখন সেটা বহুফোল্ড, অনেক গুণ বেশি আস্থা এবং সমর্থন আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনার সবচেয়ে বেশি নির্বাচনে যাওয়ার জন্য সবচেয়ে বেশি আকুলি বিকুলি বা আকুতি থাকার উচিত ছিল না? কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি জামায়াত ইসলামী নির্বাচনে
যাওয়ার ব্যাপারে, মানে যেটা হচ্ছে স্বাভাবিক ভোটিংয়ে স্বাভাবিক নির্বাচন, সেটাতে যাওয়ার ব্যাপারে জামায়াতে ইসলামী এর আগে ফেব্রুয়ারি মাসের কথা সবচেয়ে আগে বললো, এখন আবার হঠাৎ করে পিআরের কথা বলে, বিশেষ করে নিম্নকক্ষে পিআরের কথা বলে একটা জটিল মানে আমি কি বলবো, একটা জটিল শর্ত আরোপ করে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে তাদের অনীহা আমি দেখতে পাচ্ছি। না, নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমাদের কোনো অনীহা নেই। আমরাই সবার আগে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি এবং 300 আসনে আমরাই সর্বপ্রথম প্রাথমিকভাবে আমাদের ক্যান্ডিডেট সিলেক্ট করেছি এবং আমরা সেই প্রচারণা চালাচ্ছি। কিন্তু জামাত ইসলামী যেটা চায় সেটা হচ্ছে নির্বাচন নয়, একটি সঠিক নির্বাচন, শুধু জেনেতন একটি নির্বাচন নয়, একটি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি এবং সকল মানুষ যাতে উৎসব করে ভোট দিতে আসে এরকম একটা নিরাপত্তার ভিতরে, স্বস্তির ভিতরে যে নির্বাচনটি হবে, যেখানে আপনি যেটা উল্লেখ করেছেন যে যার ভোট ইচ্ছা মতো করে সে দিতে পারবে, যেমন এরকম একটি নির্বাচন চাচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতে চাচ্ছে। এখানে আমাদের আপনার কাছে সংশয়টা কোথায় যে যেনতন ভাবে নির্বাচন হবে? আমাদের সংশয়টা খুব স্পষ্ট। এক নম্বর হচ্ছে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পর্যন্ত সে পর্যায়ে সরকারের নিয়ন্ত্রণে নাই যেটা দিয়ে গভর্নমেন্ট একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে। সেকেন্ড, যারা মেন স্টেক হোল্ডার যারা আছে এখন, বেসিক্যালি যে মেজর দুইটা পার্টি আপনারা জানেন, সেখানে গত 1 বছরে আমি বলি একটি পার্টির যে বিহেভিয়ার সারা দেশে বিভিন্ন দখলের ব্যাপারে, চাঁদাবাজির ব্যাপারে তাদের লোকেরা একেবারে নিয়ন্ত্রণহীন আছে। এখন গতকাল রাত্রেও আপনার একটা পরিবহনের রুমে, পরিবহনের একটা অফিসের ভিতরে সামান্য সিগারেট খাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে হুলস্থুল হয়েছে এবং পরে শুনেছি 14 না 16 কোটি টাকা, 16 লক্ষ টাকা কিন্তু চিন্তাই হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে গভর্নমেন্টের যে স্ট্রং স্ট্যান্ড নেওয়ার কথা ছিল সেটি কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি না। 2 নম্বর হচ্ছে আপনার সুষ্ঠু নির্বাচনের জন্য সকল পলিটিক্যাল স্টেককে নিয়ে নির্বাচনটা কিভাবে সঠিক হতে পারে, আমরা চিফ অ্যাডভাইজারকে বলেছিলাম যে আপনি সকলকে নিয়ে বসেন নির্বাচন কিভাবে হবে। কারণ যারা বাজার দখল করতে পারে নির্দ্বিধায় এবং সেখানে সরকার কোনো স্টেপ নিচ্ছে না, তারা ভোট কেন্দ্র দখল করবে, এটা অনুমান করা বা ধারণা করার ভিতরে বেশি অপরাধ আছে বলে আমি মনে করি। কিন্তু তাহির ভাই, এখানে আমার একটা পয়েন্ট আছে যে আমরা কিন্তু, আচ্ছা আপনি পয়েন্ট শেষ করে নেন, তারপর আমি আমার কথা বলি। আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কতগুলো ব্যক্তির যে সমস্ত উক্তি আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর পার্লামেন্টে ভোট দিয়ে বাড়ি পর্যন্ত অক্ষত আসতে পারবে না। কেউ বলতেছেন যে কুমিল্লা বোর্ডের চেয়ারম্যানকে ফোন করে বলতেছে তোর কলিজা বের করে ফেলবো, একজন সাবেক এমপি। তো এ ধরনের আচরণ তো ওই দলটি, আমি এটা মনে করি না যে তাদের নেতৃত্ব এটা চায়, কিন্তু তারা তো তাদের লোকদেরকে কন্ট্রোল করতে পারছে না, এটা তো আমাদের কাছে খুব স্পষ্ট। তো সেই কারণেই আমরা সন্দেহ করছি গভর্নমেন্টও সেখানে কোনো স্ট্যান্ড নিতে পারে নাই। ধরেন যে যেতে মুক্তির কথা বলেছি, গভর্নমেন্ট ডিড নট টেক এনি স্টেপ লাইক দ্যাট। ইসলামের মডেল তো একটাই, ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই। এখানে ভিন্ন কোনো মডেলকে অনুসরণ করার বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে মূল বুনিয়াদ, কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি, যিনি পার্সন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার মাধ্যমে যেই আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ। এবং তার এই দুটোর মাধ্যমে, কোরআন এবং নবীর সুন্নাহর মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা। এবং এই খিলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে। এবং অ্যাজ এ মুসলিম, জনাব মামুনুল হক, আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ, বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই, ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে, সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আপনারা কোনটি? না, আমি এই জায়গাটাই আমি খুব সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম, জি, সেটা হলো যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি
অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না। এটা নিয়ে অনেক সমস্যাও আছে, কোনটাকে মডেল বলবো না বলবো, এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে। আমরা খেলাফা ব্যবস্থা যেটা 1924 সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে, এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া, খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া, এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা, এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর ছিল বিগত প্রায় 100 বছর ধরে। মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত। সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে, কেউ কেউ আংশিক সফল হয়েছে। এখনো পর্যন্ত বিগত 100 বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাফা ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো নজির পৃথিবীতে বিদ্যমান নেই। আপনি 1924 সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন, মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিকভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল, এটা যদি আরেকটু হ্যাঁ, সেটা খেলাফা উসমানিয়া, যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য বলে থাকি ইংলিশে, যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানী খেলাফত বলে থাকি। অন্যরা এটাকে উসমানী সাম্রাজ্য বলে, আমরা এটাকে সাম্রাজ্য বলি না। রাইট। উসমানী খেলাফা, যার প্রধান সর্বশেষ রাজধানী ছিল তুরস্কে, এবং তুর্কি খেলাফত বলা হয় সেটাকে, এবং সেই তুর্কি খেলাফার অধীনেই পৃথিবীর বিরাট একটা অঞ্চল, মুসলিম বিশ্ব, সেটা পরিচালিত হতো। আপনি এই ওসমানিয়া খিলাফাকে কি আপনি মনে করেন যে তারা কোরআন সুন্নাহর আদর্শ ভিত্তিক ভাবেই এই খিলাফা ব্যবস্থা করেছিল? হ্যাঁ, তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি, অর্থাৎ আইনের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা হবে আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ প্রদত্ত আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আদর্শিকভাবে নীতিগতভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল। আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন, প্রথম দ্বিতীয় সুলাইমান থেকে শুরু করে আরো যারা, তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন? না, তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসাবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না। আমি বলছি সে সিস্টেমটার কথা, যে সিস্টেমের মূল কথা হবে, মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ, এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে। আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন, সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন? মৌলিকভাবে অনুসরণ করেছেন। মৌলিকভাবে অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি থাকতেই পারে। প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি, এবং ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা। হ্যাঁ, এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই কোরআন সুন্নাহ প্রদত্ত, আল্লাহর প্রদত্ত যে আইন, সেই আইনকে তারা ফলো করত। এবং অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন? অবশ্যই। আচ্ছা, একটা গ্রুপ যারা এই ব্যাপারটা বিশ্বাস করছে না বা ইসলাম ধর্মের মধ্যে তারা নাই, তারা ইনসিকিউর ফিল করছে না, এবং এই ফিলিংটা তাদেরকে দেয়া দরকার কিনা? আপা যে ইনসিকিউরিটিটার কথা বলছেন, জনাব মামুনুল হক। হ্যাঁ, এই যে অনিরাপত্তার কথা বা ইনসিকিউরিটির যে প্রশ্ন আসছে, এটা আসলে মূলত ইসলাম এবং ইসলামের যে রাজনৈতিক ব্যবস্থা বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থা সম্পর্কে মানে অনেকের না জানা থাকা বা একটা ভুল ধারণা থেকেই আমার মনে হয় এই ধরনের মনোভাব তৈরি হয় বা একটা আশঙ্কা তৈরি হয়। আপনি যদি ইসলামের যে প্রায় 1000 বছর বা তার চেয়েও বেশি সময় এই পৃথিবীতে ব্যাপকভাবেই সারা পৃথিবীকেই মৌলিকভাবে শাসন করেছে ইসলাম। এরপরে গত 500 বছর ধরে হয়তো পশ্চিমা বিশ্বের যে উত্থান, সেই সময়টা থেকে ইসলাম সারা পৃথিবী থেকে একেবারে যে শাসনের যে জায়গা, সেখান থেকে তারা 2 নম্বরে চলে গিয়েছে ইসলাম ধর্ম বা মুসলমানরা। যদি ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে 1000 বছরের পৃথিবী দেখেন, তো তখন